ঝন্টা যখন একেবারে কোলের ছেলে তখন তার মায়ের শক্ত অসুখ করে। সেই জন্য সে আহ্লাদি পিসির কোলে মানুষ হয়। আহ্লাদি পিসি ঝন্টার বাবার দুঃসম্পর্কের এক বোন। মাথায় একটু ছিট আছে বলে শ্বশুর ঘর করতে পারেনি, আবার কারণে অকারণে এলোমেলো আহ্লাদির মতো কথা বলে বলে তার নাম হয়েছে আহ্লাদি। বাড়ির ছেলে মেয়েদের সে তাই আহ্লাদি পিসি। মায়ের অসুখ থেকে সেই যে ঝন্টাকে সে কোলে তুলে নিল, তারপরেই ছেলেটা ওর এমন ন্যাওটা হয়ে গেল যে মায়ের অসুখ ভালো হলেও আহ্লাদি পিসি আর ওকে কোল থেকে নামাতে চায়নি। ঝন্টাও আহ্লাদি পিসি বলতে একেবারে অজ্ঞান। আহ্লাদি পিসি স্নান করিয়ে দেবে, পিসিকে না হলে ঝন্টার এক মুহূর্তও চলে না। ঝন্টার মাও সাদ ঝামেলায় দিবা রাত্রি জড়িয়ে থাকেন, তাই আহ্লাদি পিসির কোলে ছেলে দিয়ে তাঁরও সকল রকমের নিশ্চিন্তি। আহ্লাদি পিসি মাছ খেতে বড় ভালোবাসে, বিশেষ করে শোল মাছ। ঝন্টা যখন একটু বড় হলো, সে পিসির জন্য নানা রকম মাছ ধরে নিয়ে আসে। পিসি একগাল হেসে বলে, ভাগ্যিস আমার ঝন্টা ছিল, তাই দুটো মাছ ভাত খেয়ে বাঁচি। বর্ষায় যখন দেশের নদী নালা ভরাট হয়ে আসে, নিজেদের পুকুরে জল পড়ে, ঝন্টা গভীর রাত্রে গিয়ে নানা ধরনের মাছ ধরে নিয়ে আসে। বিশেষ করে আহ্লাদি পিসির জন্য শোল মাছ যদি পায়, তবে তার মুখে হাসি আর ধরে না। এক কথায় ঝন্টা পিসির জন্য সব করতে পারে, আবার ঝন্টাই পিসির সব। আহ্লাদি পিসি মরলে যে ঝন্টাই তার গলায় পিণ্ডি দেবে, এই কথায় সে সগর্বে সবাইকে বলে বেড়ায়। কিন্তু আহ্লাদি পিসি হঠাৎ 3 দিনের জ্বরে মারা গেল। দিব্যি শক্ত সমর্থ আহ্লাদি পিসি, দেহে রোগবালাই নেই, অমনভাবে যে হঠাৎ মারা যাবে তা বাড়ির কেউই ধারণাই করতে পারেনি। দুর্দান্ত দস্যি ছেলে ঝন্টা। আহ্লাদি পিসির মৃত্যুর পর কে যেন তার মুখে বোবা কাঠি ছুঁয়ে দিয়েছে। কারো সঙ্গেই কথা কয় না, খায় না, উদাস চোখে একদিকে তাকিয়ে থাকে। ছেলে দিন দিন শুকিয়ে যেতে লাগলো। রাত্রিরে ঘুমের ঘোরে ঝন্টা ধর্মর করে উঠে বসে। মা সুধান, হ্যাঁ রে ঝন্টা, বিছানার উপর উঠে বসলি কেন? এখন তো অনেক রাত, ঘুমিয়ে পড়। ঝন্টা ফ্যাল ফ্যাল করে এদিকে ওদিকে তাকিয়ে তারপর ফিস ফিস করে মাকে সে বলে, আহ্লাদি পিসিমা আমায় ডাকলো যে। শুনে মা শিউরে ওঠেন। ঝন্টার গায়ে মাথায় পিঠে হাত বুলিয়ে দেন, মুখে বলেন, রাম 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 রাম, এ কি অলক্ষণে কথা! হায় ঠাকুর, আমার ঝন্টাকে রক্ষা করো ঠাকুর। পাড়ার 5 জন বৌজি বলে, ঝন্টার মা, ওর দিকে বেশ কড়া নজর রেখো। ওরা মুখী আহ্লাদি মরেনি, তাই বুঝি এখনো আশেপাশে ঘুরঘুর করছে। ঝন্টাদের বাড়ির নিচে পুকুর পাড়ে একটা শেওড়া গাছ। গাঁয়ের লোকেরা হাট থেকে সওদা করে ফেরবার মুখে এই শেওড়া গাছের ডালে কাকে যেন বসে থাকতে দেখেছে। বৃন্দাবন গাঙ্গুলি একদিন নাকি একেবারে সামনাসামনি পড়ে গিয়েছিলেন। বললেন, ভাগ্যিস আমি বুদ্ধি করে বইটেটা হাতে জড়িয়ে ধরে গায়ত্রী মন্ত্র জপ করতে শুরু করলাম, নইলে ঝন্টাদের পুকুরের পাড়ে আমার ঘর মটকে রাখতো। এইভাবে সারা গায়ে একটা চাপা ফিস ফিস আলোচনা। কেউ বিশ্বাস করে, কেউ হেসে উড়িয়ে দেয়।
তখন আষাঢ় মাস, আশেপাশে নদী নালা বর্ষার জলে ভরাট হয়ে গেছে। ঘোলা জল পাক খেতে খেতে ধানের জমি ভরিয়ে মাঠঘাট ডুবিয়ে উঁচু নিচু গাঁয়ের পথগুলিকে পিছল করে ঝন্টাদের বাড়ির পুকুরের খালে ঢুকছে। তখন বোধ করি দুপুর রাত। এমন একটা আবছা জ্যোৎস্না ফুটেছে যে আশেপাশে দূরে সব কিছু নজরে পড়ছে, কিন্তু ভালো করে ঠাহর করা যাচ্ছে না। মনে হয় যেন একটা পাতলা কুয়াশা জ্যোৎস্নার সঙ্গে মিশে গোটা গ্রামটিকে ঘিরে রেখেছে। মায়ের পাশে শুয়ে ঝন্টা অকাতরে ঘুমোচ্ছে। বাড়ির পিছন দিক দিয়ে একটা কালো বিড়াল বিকটভাবে ডেকে গেল। কোথায় একটা ভুতুম পাখি এক টানা ডেকে ডেকে বিরক্তি জাগিয়ে তুলেছে। একটা থমথমে ঝিমঝিমে ভাব। এমনি সময় ঝন্টার হঠাৎ মনে হলো ঘরের বাইরে দাঁড়িয়ে আহ্লাদি পিসি ওকে ডাকছে, বলছে, আচমকা ঝন্টার ঘুম ভেঙে গেল। সে বিছানার উপর উঠে বসল। আশেপাশে তাকিয়ে দেখল সবাই অকাতরে ঘুমোচ্ছে। তার মায়ের ডান হাতটি ওর গায়ের ওপর চাপানো ছিল। আস্তে আস্তে হাতটা সরিয়ে রাখল। কে যেন কানের কাছে বলল, ঝন্টা বিনা প্রতিবাদে ঘরের দরজাটা ভেজিয়ে দিয়ে হন হন করে পুকুরের ধারে চলে গেল। নিশুতি রাত, কেউ কোথাও জেগে নেই। কলকল করে বর্ষার জল ঢুকছে খাল। ঝন্টা ছপ ছপ করে পুরো ফেলছে আর রাশি রাশি মাছ ধরছে। এত শোল মাছ কোত্থেকে এলো? ঝন্টা ভেবে কুলকিনারা পায় না। ও যে খালই সঙ্গে এনেছিল সেটা মাছে ভর্তি হয়ে গেছে। কিসের যেন একটা পোড়া গন্ধ ক্রমাগত ওর নাকে আসছিল। তার আকর্ষণে ঝন্টা সেই মাছ ভর্তি খালই নিয়ে এগিয়ে চলল। কি এই যে সেই শেওড়া গাছ। ঝন্টা অবাক হয়ে তাকিয়ে দেখল গাছের ডালে পা ঝুলিয়ে কে যেন বসে আছে। আহ্লাদি পিসি না? দেখতে ঠিক সেই রকম। এতক্ষণে ঝন্টার যেন জ্ঞান ফিরে এলো। আহ্লাদি পিসি তো মরে গেছে। ও তাহলে কার ডাকে এই নিশুতি রাতে মাছ ধরতে ঘর থেকে বেরিয়ে এসেছে? ভয়ে ওর মাথার চুলগুলো খাড়া হয়ে উঠল। সে প্রাণপণে চেষ্টা করলো পালিয়ে যেতে, কিন্তু পা দুটো কিছুতেই উঠছে না। শেষকালে মনের জোর এনে ঝন্টা মরিয়া হয়ে ছুটতে শুরু করে দিল। পিছন থেকে আহ্লাদি পিসির কান্না শোনা গেল। আহ্লাদি পিসির কথা যত কানে আসে ঝন্টা তত জোরে ছোটে।
হঠাৎ সে দেখল একটা বিরাট লম্বা শেওড়া গাছের ডাল ওদিক থেকে এসে তার হাতের মাছের খালই ছিনিয়ে নিয়ে গেল। একটা আর্তনাদ করে ঝন্টা সেইখানে অজ্ঞান হয়ে পড়ে গেল। তার চিৎকার শুনে বাড়ি থেকে লোকজন এসে যখন পৌঁছল, তখন ওর মুখ দিয়ে গ্যাঁজলা বেরোচ্ছে। অবশেষে মায়ের বুক ভরা কান্নায় 3 দিন পর ঝন্টা তাকালো, কিন্তু কি হয়েছিল কোনো কথাই সে মনে করে বলতে পারছে না। শুধু বোকার মতো ড্যাব ডেবে চোখে চেয়ে থাকে। গায়ের সবাই বলল, দেখো ঝন্টার মা, এখন থেকে ঝন্টাকে একেবারে চোখে চোখে রাখতে হবে। হ্যাঁ, ছেলেকে একটু সামলে রেখো। পেতনিরা ওই রকম করে নিশিরটাকে ভুলিয়ে জলার ধারে ঘাড় মোটকে রাখে। ঠিক বলেছ তোমরা। শুনে ঝন্টার মায়ের বুকের রক্ত শুকিয়ে যায়। সারা রাত ধরে ছেলে শিওরে জেগে থাকে। ঘন ঘন দীর্ঘ নিঃশ্বাস পড়তে থাকে। ভাবে, আমার শান্তির সংসারে এ কি হলো? কি কুক্ষণেই পরের মেয়েকে ঘরে ঠাঁই দিয়েছিলাম। এদিকে হঠাৎ বাড়ির লোকে লক্ষ্য করল যে কেমন যেন পাগলা চোখ নিয়ে তাকিয়ে থাকে ঝন্টা। হঠাৎ সে বলে বসলো, আমি পোড়া শোল মাছ খাবো। অমনি সঙ্গে সঙ্গে কোত্থেকে একটা পোড়া শোল মাছ ঘরের মাঝখানে এসে পড়ল। ভয়ে আঁতকে উঠল সবাই। ক্রমে ব্যাপারটা সহজ হয়ে এলো। দেখা গেল যে ঝন্টা যখন যা চায় কে যেন সঙ্গে সঙ্গে তাই এনে হাজির করে। সেদিন দুপুরে গরমে আইঢাই করতে করতে ক্ষীণ কণ্ঠে ঝন্টা বলল, মা, এক গ্লাস ঠান্ডা জল দাও না। মুখের কথা খসাতে যতটুকু সময়, দেখা গেল সুন্দর একটি গেলাসে টলটলে পরিষ্কার জল। ঝন্টা সেই জল খেতে যাচ্ছিল, কিন্তু ওর মা হাত দিয়ে সবটুকুন মেঝেতে ফেলে দিয়ে বললেন, কখনো মুখে দিস নে ঝন্টা, ও সব পেতনিতে জোগাচ্ছে। সন্ধ্যের পর পাড়ার মেয়েরা দল বেঁধে আসতো ঝন্টাকে দেখতে। কথায় কথায় গাঙ্গুলি গিন্নি বললেন, আমার জর্দাটা ফুরিয়ে গেছে। কাশির জর্দা না হলে আমার মুখে রোচে না। আপন মনে ঝন্টা বলল, তুমি জর্দা খাবে ঠান্ডি? সঙ্গে সঙ্গে ঠন করে মেঝেতে পড়ল একটা কৌটো। গাঙ্গুলি গিন্নি অবাক হয়ে বললেন, এই তো কাশির জর্দা, একেবারে নতুন কৌটো। কোত্থেকে এলো ঝন্টার মা? আর যারা আশেপাশে ছিল ব্যাপারটা জানতো, তারা খুলে বলল। জর্দার কৌটোটা গাঙ্গুলি গিন্নি হাতে তুলে নিয়ে যাচ্ছিলেন, কিন্তু যেই আহ্লাদি পেতনির কথা শুনলেন অমনি রাম 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 করতে করতে একেবারে নিজের বাড়ির দিকে পা চালিয়ে দিলেন। যতদিন ব্যাপারটা তামাশা থাকে, লোকে ভিড় জমায়, কৌতূহলী হয়ে বসে থাকে পেতনির কাণ্ড দেখতে। কিন্তু কত রাত্রির লোকে এইভাবে না ঘুমিয়ে জাগতে পারে? কাজেই আস্তে আস্তে ভিড় পাতলা হয়ে আসতে লাগলো। গমগমে বাড়ি আবার মানুষ জনশূন্য থমথমে হয়ে এলো। কিসের যেন দুঃস্বপ্ন দেখে মাঝরাত্রিরে ঝন্টার মায়ের ঘুম ভেঙে যায়। মা ছেলেকে বুকের কাছে প্রাণপণে টেনে নেয়। বাঁশঝাড়ের পেছন দিকে যেখানে একটানা ঝিঁঝি ডেকে চলে, সেখানে কার যেন কান্নার রেশ শুনতে পাওয়া যায়। মা চমকে উঠে বসেন, ছেলের মাথায় হাত রেখে সারা রাত ধরে দুর্গা নাম জপতে থাকেন। দুর্গা দুর্গা, মা দুর্গা, তুমি সব দেখো মা, রক্ষে করো মা, আমার ছেলেকে রক্ষে করো মা। কেবলই মনে হয় তার কোলের ছেলেকে কে যেন ছিনিয়ে নিয়ে আসছে।
সেদিন সন্ধে থেকে একটানা ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে। দূরে বনে প্রহরে প্রহরে শিয়াল ডাকছে। মনে হচ্ছে যেন ওরাও খুব ভয় পেয়েছে। পাখি পাখালিরা কখন যে গিয়ে বাসায় সেঁধিয়েছে কেউ খবর রাখে না। গেরস্ত বাড়ির গোয়ালগুলোতে গরুগুলো এমনভাবে হামলাচ্ছে যে মনে হয় তারা অশুভ কোনো ইঙ্গিত পেয়েছে। মাঝে মাঝে কালো পেঁচার চেঁচানি কানে ভেসে আসছে। শ্মশানের দিক থেকে একটা শোঁ শোঁ হাওয়া বুক চিরে উত্তর অঞ্চলের জলাভূমির উপর দিয়ে বইছে। মনে হচ্ছে কোনো পেতনি বুঝি নিঃশ্বাস ফেলছে। গায়ের পথে আজ একটিও লোক নেই। কোনো বাড়িতে একটি ছেলেও কেঁদে উঠছে না। মনে হচ্ছে রুদ্ধ আতঙ্কে সবাই প্রহর গুনছে। ঝন্টাদের বাড়িতে আজ সবাইকে কি কাল ঘুমে পেয়েছে কে জানে। সন্ধেবেলা উনুনে আগুন পড়েনি। বামুন দিদি ঘুঁটে আর কয়লা সাজাতে গিয়ে সেইখানেই ঘুমিয়ে পড়েছে। বাইরের ঘরে বাড়ির কর্তারা সন্ধ্যা থেকেই দাবা পাশা খেলতে থাকেন। তাদের চিৎকারে আশেপাশে 10টা লোক ঘুমোতে পারে না। আজ আঁধার ঘনিয়ে আসবার সঙ্গে সঙ্গে দাবার ছক এক পাশে সরিয়ে রেখে সবাই ফরাসের উপর অঘোরে ঘুমোচ্ছে। অবিশ্রান্ত বর্ষণ চলছে। তারই সঙ্গে তাল বজায় রেখে খানা ডোবার ব্যাঙরা আসর জমিয়ে তুলেছে। আকাশে সমস্ত তারা মেঘে ঢাকা পড়েছে। মাথার ওপর কালপুরুষ একটা সাংঘাতিক কিছু করবে বলে বুঝি দম বন্ধ করে প্রহর গুনছে। ঝড়ের গর্জনে বিপদের ইঙ্গিত। মায়ের পাশে শুয়ে অকাতরে ঘুমোচ্ছে ঝন্টা। এমন ঘুম যে দেখে মনে হয় ওর দেহে বুঝি প্রাণ নেই। আকাশের বৃষ্টি, ঝোড়ো হাওয়া, ঝিঁঝির ডাক, ব্যাঙের শব্দ, পেঁচার চেঁচানি আর কালপুরুষের নীরব ইঙ্গিত ওকে যেন এমনভাবে ঘুম পাড়িয়েছে যে সে ঘুম আর ভাঙবে না। কিন্তু হঠাৎ বেড়ার পাশে কার ফিসফিসানি কথা শোনা গেল। ঝন্টা এক মুহূর্তে সচকিত হয়ে ওঠে। আবার সে ফিসফিসনি আহ্বান ভেসে এলো। উদাস দৃষ্টিতে ঝন্টা উঠে বসল। কার ডাক, কোথায় যেতে হবে কিছু জানে না। তবু সে উঠে দাঁড়ালো পাগলের মতো। আবার সেই বাঁশবনের কানাকানির মতো কার আহ্বান। এই প্রহেলিকাময় নিশির ডাকে সাড়া না দিয়ে উপায় নেই। ঝন্টা খাপলা জালটা কাঁধের উপর তুলে নিয়ে দরজার হুড়কোটা খুলে উঠোনে বেরিয়ে এলো। সঙ্গে সঙ্গে কানে তালা লাগানো মেঘের গর্জন আর বাদুড়ের ডানার ঝটপট। কিন্তু মেঘের ডাকেও কারো ঘুম ভাঙল না। ছায়ামূর্তির হাতছানিতে ঝন্টা জলের দিকে এগিয়ে যায়। পথে অন্ধকার এত জমাট বেঁধে আছে, তবু ওর পথ চলতে কোনো অসুবিধা হয় না।
নির্দেশ শুনে জনটা একেবারে জলার মধ্যে পা বাড়িয়ে দিল। তারপর কচুরিপানার মধ্যে তার দেহটা যে কোথায় তলিয়ে গেল সারা গাঁয়ের কেউই জানতেও পারল না। শুধু ঝন্টাদের বাড়ির কালো বেড়ালটা ওর মায়ের কাছে কেঁদে কেঁদে ফিরতে লাগলো। মায়ের কাল ঘুম তবু ভাঙল না। পরদিন জেলেরা যখন ঝন্টার মৃতদেহটা জালে টেনে তুলল, সারা গাঁয়ের মানুষজন একেবারে হুমড়ি খেয়ে পড়ল। গাঁয়ের একজন বর্ষীয়সী মহিলা কপাল চাপড়ে পড়লেন। হায় রে, আহ্লাদি পোড়ামুখী পেতনি হয়ে ওকে ভুলতে পারেনি, তাই তো রাহু হয়ে ঝন্টাকে কোলে টেনে নিলে। বহু বছর কেটে গেছে, এখনো গাঁয়ের লোকেরা একটু বেশি রাত্রিরে জলার ধার দিয়ে যেতে ভয় পায়। মনে হয় কে যেন ওখানে কেঁদে কেঁদে এলো চুল উড়িয়ে, বুক চাপড়িয়ে ছোটাছুটি করে।